আওয়ামী লীগ আসলে একটা রোগের নাম, এবং এই রোগ কিন্তু কঠিন রোগ, এবং এত কিছু ঘটে, এত রক্ত ঝরলো, কিন্তু তাদের আচ্ছা এদের যেমন সমর্থকদের মধ্যে, আর প্রধান নেত্রী বলে আবার এসে আগাছা সাফ করবেন। হ্যাঁ, তো আপনি অনুমান করুন তার কি আসলেই কিন্তু মনুষ্য কোনো ক্যারেক্টারিস্টিক বহন করে না। এই অসুস্থতা বলাটা কম বলা হবে। তেমন অবস্থায় মানে এর কোনো রক্ষা নেই। যারা ওই দর্শন লালন করে, ওই মানসিকতা লালন করেন, এবং সেই রাজনৈতিক বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, এটাই কি বলা হয় ফেসিবাদী প্রবণতা। এটা কিন্তু কোনো একটা দলের মধ্যে না, এই প্রবণতা কিন্তু যে কারোর মধ্যে আসতে পারে। কাজে আমাদের সবার একটু সতর্ক থাকা দরকার। আচ্ছা, যে কথা বলছিলাম, সেই ঐকমত্যের আলোচনায় যে তিনটি বিষয় প্রধান সেই সময় আলোচনায় এসেছিল, যেটা এখনও রেলিভেন্ট, এবং ইন্টারেস্টিংলি এবং সারপ্রাইজিংলি অর স্যাডলি এনাফ ওই জিনিসগুলো আবারও আলোচনা হচ্ছে। যেমন ধরুন, আপনারা দেখবেন ওই বইয়ের মধ্যে আছে, আমাদের একটা ছিল সরকার পদ্ধতি কি হবে। তখন সমস্যা ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এরশাদ সাহেবের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত ছিল, এবং বলা হয়েছিল একটু ওয়ান ম্যান শো। যদিও শেখ হাসিনা এরশাদ সাহেবকে ছাড়িয়ে তিনি আরও মানে তার রেকর্ড তিনি নিজেই, তার যার কোনো তুলনা নয়। এরশাদ সাহেবকে যদি স্বৈরশাসক বলা হয়, হাসিনা ফেরাউনি শাসক। আমি মনে হয় শুধু সর্বাত্মকবাদী ফ্যাসিজম বলেও কম বলা হবে, মানুষের বোঝার জন্য সম্ভবত এটাই যথেষ্ট, বা স্বেচ্ছাচার শাসন বলতে যা বোঝায়। তো তখন প্রশ্ন দাঁড়ালো যে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের কারণেই যদি এটা হয়ে থাকে, তাহলে লেট আস গো ফর দ্য পার্লামেন্টারি সিস্টেম। তো তার কী কী অ্যাডভান্টেজ হতে হবে সেগুলো আলোচনা এসেছিল, এবং মোটামুটি সেখানে একমত হয়েছিল। জাতীয়তাবাদী দল তখনও কিন্তু প্রেসিডেন্সিয়ালের পক্ষেই ছিল, পরের বছর তারা চেঞ্জ করেছে। সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে সেখানে আলোচনা হয়েছিল। এরশাদ সাহেব বলছিলেন যে কনস্টিটিউশন রোল রাখার জন্য, কিন্তু তার বিরুদ্ধেই বলা যেতে পারে সেখানে আলোচনা হয়েছিল, আপনারা দেখতে পারবেন, এবং কীভাবে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়। আমরা তখন সাহস করে বলতে পারিনি, যেটা এখন প্রমাণিত হয়েছে। ডিজিএফআই কিন্তু জনগণের অর্থে পরিচালিত একটি গোয়েন্দা প্রতিষ্ঠান। এটি যখন সঠিক রোল প্লে করে দেশের জন্য এটা সম্পদ, আর যখন তা করে না তখন এটা আপদ হয়ে দাঁড়ায়, বিরাট আপদ, আতঙ্ক, এবং সব কিছু ছাড়িয়ে দিতে পারে, সব কিছুকে ছাড়িয়ে দিতে পারে, নতুন করে আলোচনা করার দরকার পড়ে না। তো এখন এই পর্যায়ে আমরা কেন কিভাবে গেলাম সেই জিনিসগুলো কিন্তু সামনে যেভাবে আসা উচিত ছিল সেভাবে আসেনি। হ্যাঁ, এখন বিচার নিয়ে যেগুলো হচ্ছে কথাবার্তা, সংস্কারের ব্যাপারে কিন্তু এখনও সেইভাবে কথা বলা হচ্ছে না। আপনি যুক্তরাষ্ট্রের কথা ধরুন, আমি তাদেরকে মডেল হিসেবে প্রেজেন্ট করব না, তো সেখানেও কিন্তু ওভারসাইট বডি থাকে, অর্থাৎ কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারেন না। জবাবদিহিতার ঊর্ধ্বে যখনই কাউকে রাখা হয় তখনই কিন্তু সেটা আর যাই হোক জনকল্যাণমুখী হয় না, গণতান্ত্রিক তো হয়ই না, এটার পেশাদারিত্ব নষ্ট হয়ে যায়। এর কাজে শুধু রাজনৈতিক দল, পেশাদার অর্গানাইজেশন এবং সকল স্তরের ব্যক্তিদের জবাবদিহিতার সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রাখতে হবে। এবার আসুন, যেই মুহূর্তে ঐকমত্যের ইয়ার জন্য সনদের সাইন হচ্ছে, কিন্তু আমার আজকে আপনাদেরকে পেয়ে আমি মনে কিছু কথা আপনার অনুমতি দিলে আমি কয়েক মিনিট বলবো, আমার মনের ঝাল আমি মিটাবো। 1 নম্বর, আমি খুব বেদনার সাথে লক্ষ্য করছি শুরু থেকেই একটা প্রতারণা, একটা কন্ট্রাডিকশন কাজ করেছে এই ঐকমত্যের আলোচনার মধ্যে। কেন বলছি? আচ্ছা, আপনি বলুন তো দেখি, এই যে আলোচনাগুলো হচ্ছে তার ভিত্তিভূমিটা কি? ভিত্তিভূমি হচ্ছে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব। এটাকে আপনি যদি না মানেন, আপনি যদি বলেন আপনারা যা করা করেন, আমরা এসে কিন্তু সব ছুঁড়ে ফেলে দেব, আচ্ছা বলেন, এর চেয়ে বড়, এটা তো হাসিনা স্টাইলে কথাবার্তা। আপনি সবার সামনে বলছেন যে তার মানে তাই ওয়াই আর ইউ ইন দিস ডিসকাশন ইভেন ইফ ইউ সে দ্যাট ওয়েন ইউ উইল কাম টু পাওয়ার, যদিও ক্ষমতা আসাটা আপনার কল্পনার মধ্যেই থাকে কিনা আমরা জানি না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখুন, লক্ষ্য করার মতো, যে এই অভ্যুত্থান, এটা সবাই বলছে, অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়েছে?
তো যখন অভ্যুত্থান বা বিপ্লব হয় ওই সংবিধানটা কোথায় থাকে? স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। কিন্তু এই কথাটা গোজামিল দেওয়ার জন্য ওইদিকে না যে বললো যে 106 উচ্ছেদের এটাকে নেওয়া হয়েছে, কি অ্যাডভাইজারি নিয়ে এটাকে করা হয়েছে, রেফারেন্স নিয়ে, ননসেন্স। এখন এমন কি আপনি এই যে ইলেকশনের কথা বলছেন, যে সেদিন দেখলাম চিফ ইলেকশন কমিশনার বলছেন তিনি সংবিধান অনুযায়ী যা যা আছে তার ভিত্তিতেই করবেন। তো আপনার নিয়োগটা নিয়ে তো প্রশ্ন হতে পারে। আপনি যে চিফ ইলেকশন কমিশনার, আর ইউ ভ্যালিড? আপনি কি বৈধ? আপনি কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? অন হোয়াট বেসিস ইউ উইল ক্লেম ইউর লেজিটিমেসি আনলেস ইউ অ্যাকসেপ্ট দ্যাট জুলাই রেভলিউশন ইজ দ্য বেসিস অ্যান্ড এভরিথিং এলস কন্ট্রারি টু দিস ইজ ইনভ্যালিড, পিরিয়ড। কিন্তু সেইখানটায় এসে সেই হাসিনার সংবিধানের প্রতি কি যে দরদ, কি যে মমতা, কি যে টান, কি যে কন্ট্রাডিকশন। আচ্ছা, তাও গেল, এত দীর্ঘ সময় আমাদের দিলার আপা একটু ঠাট্টা করে বলছিলেন যে ঐকমত্যের আলোচনা করতে গিয়ে আমাদের রাজনৈতিক নেতারা যে এত খাওয়া খেলো, এই যাই কিছু খাক না কেন আমাদের ট্যাক্সের পয়সায়। তারপরে আচ্ছা বলুন তো দেখি, এগুলো করার পরে যখন বলা হয় আসল জায়গায় যেখানে সংস্কার দরকার সেটা কি, যে এই 17 বছরের ফ্যাসিবাদের শাসনকে রোধ করার জন্য আপনি সংবিধানে হাত দিতে হবে, সেই জায়গায় প্রথম কথা হলো হাত দেওয়া যাবে না। যদি দেনও তাহলে কিন্তু আমার নোট অফ ডিসেন্ট আছে। অদ্ভুত অদ্ভুত। তা আপনি তো সব তো মাইনাস করে দিলেন। এখন বলা হচ্ছে এইটা সহ ঐকমত্যে যাবে, এটা সহ গণভোটে যাবে। হোয়াট আর ইউ ডু? তার মানে ওই দল তার ভ্যালিডিটি ক্লেম করবে, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আই এম নট অব্লিগেটেড, আমি বাধ্য না, আমি আমার মতো করে সাজাতে পারবো।